আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছে তো? জি স্যার। জি স্যার, শুনতে ওকে, পাচ্ছি। এট ফার্স্ট আমরা মিড টার্মের মার্কস মার্কস ডিক্লেয়ার করে শুরু করতে যাচ্ছি। জি স্যার। তো মার্কস তো টোটাল আমাদের 15 প্লাস 15, তার মানে টোটাল 30। আমি যে মার্কসটি বলবো এটা আউট অফ 30, তার মানে ভাইবা প্লাস অ্যাসাইনমেন্ট। ওকে, জি স্যার। তো এখানে আমি ভাইবা যারা দিয়েছে ওই সিরিয়াল অনুযায়ী আবার মার্কস বলছি। তো প্রথমেই সিফাতুল্লাহ গট 25 out of 30. Then Shahid Nurullah got 26. Then Ibrahim got 20. Didar got 20. Mehraj got 24. Shahriyar got 20. Izaz 20. Mahmud 20. Tanin 24. Faisal 22. Rabiul Islam 24. Shahnawaz 26. Shubhradev 20. Ridwan Khan 25. Shourav 22. Fahim 20. Walid 19. Mahfuz 24. Sharifuজ্জামান 26. Mahmud 24. Hasibul 24. Qazi Azharul 25. Rabbi Sheikh 22. Siam 24. Jahidul Islam 18. সবাই শুনেছো? জি স্যার। জি স্যার। শুক্রিয়া স্যার। সবাই তো নাই এখানে, নো স্যার। যারা অনেকেই স্যার নাই। যারা নাই ওরা পরে এখানে তো বলাই স্যার আছে। মেহরাজ হোসেন ওটা কত একবার বলবেন? 20। 20। মেহরাজ কি একজন না? জি স্যার, 25 মনে হয়। আইডি মেহরাজ স্যার 12 স্যার। 24। মেহরাজ আইডি 12 24। শুভ্রদেব গুহ। শুভ্রদেব গুহ তো বলেছি কত, 20। 20। এই হলো টোটাল আমাদের মার্কস মিড টার্মের। যারা 24 অ্যান্ড অ্যাবভ তারা মানে হলো এ প্লাস মার্কস পেয়েছো তোমরা, তো তাদেরকে কংগ্রাচুলেশন। বাকিদেরকেও কংগ্রাচুলেট করবো, তোমরা ভালো করবে সেই আশায়। আর যারা 22 আছো তোমরা আর একটু ভালো করলে তোমরা ফাইনালে ইনশাআল্লাহ এ প্লাস মার্কসের মধ্যেই থাকবে তোমরা। যারা 20 পেয়েছো তারাও আবার ভালো করার চেষ্টা করো, ফাইনালে যাতে ভালো করতে পারো। এবং আমরা যেই বিষয়গুলি এখানে ক্লাসে আলাপ করি ভাইভাতে তো ওগুলিই জিজ্ঞেস করি, এমন নতুন কিছু জিজ্ঞেস করি না বা বড় কোনো প্রশ্ন জিজ্ঞেস করি না, যেটা তোমরা দেখেছো মিড টার্মে, তাই না? ক্রিয়েটিভ কোনো প্রশ্ন করা হয় না স্যার। হ্যাঁ, তার মানে সিম্পল ডেফিনিশন টাইপের পয়েন্টস, এইগুলি তুমি যা জিজ্ঞেস করা হয় সেগুলি যদি টু দ্য পয়েন্টে বলতে পারো তাহলে তো ফুল মার্কস, মানে এ প্লাস মার্কস, ভালো মার্কস আসার কথা। তো এইটা তোমরা রেগুলার ক্লাস করবে না, যদি কোনো কারণে মিস করো ভিডিওটা আবার শুনে নিবে এবং যে বিষয়গুলি ক্লাসে আলাপ করা হয় হাইলাইট করা হয় ওগুলি মনে রাখবে, তাইলে তো তোমার ভাইভাতে ভালো করার কথা। তো আমি বুঝলাম না যারা সবগুলি ঠিক মতো আনসার করতে পারো না, কি কারণে করলে না? অনেকেই তো ক্লাস করেছো, তো একটু একটু ভালো করে পড়াশোনা দরকার, তাহলে সবাই ভালো করার চান্স রয়েছে। তো ভাইভাতে 5টা কোশ্চেন করা হলে তো তোমার সবগুলি পারার কথা, কারণ এগুলি সবগুলি ডেফিনেশন টাইপের। যেমনি ফাইনালে কিন্তু তোমাদের এই মনে করো মেরিন ইন্স্যুরেন্স, হোয়াট ইজ মেরিন ইন্স্যুরেন্স বা ডেফিনেশন, এগুলি আমি জিজ্ঞেস করব। তারপরে মেরিন মেরিন পেরিল কাকে বলে জিজ্ঞেস করব। এই যে শর্ট কোশ্চেন গুলি তো জিজ্ঞেস করা হয়, গত ক্লাসে যা পড়েছি এর মধ্যেই তো অনেক কোশ্চেন আছে না। গত ক্লাসে আমরা পড়েছি ওয়ারেন্টিস, ওয়ারেন্টিস কাকে বলে তোমার বলতে হবে, ওয়ারেন্টিস কত ধরনের হয়, এক্সপ্রেসড হয়, ইমপ্লাইড হয়, 2 ধরনের, এগুলি বলতে পারতে হবে। তারপরে আমরা ইমপ্লাইডের মধ্যে যেগুলি পড়েছিলাম, লিগ্যালিটি অফ ভেঞ্চার, সিওরদিনেস অফ শিপ, নন ডেভিয়েশন, এগুলির মানে কি। তো
এগুলিতে তুমি যদি একটু পড়াশোনা করো বা শুনো ঠিক মতো, তাহলে পারার কথা সবারই। বুঝছো? জি স্যার। তো একটু সবাই এ কারণে সিরিয়াস থাকবে। এবং আজকে যেমনি আমরা এই মেরিন ইন্স্যুরেন্সের মধ্যেই থাকবো, আজকে প্রথমে আলাপ করব মেরিন ইন্স্যুরেন্স পলিসি, তারপরে আলাপ করব মেরিন লস, তারপরে হাউ টু ক্যালকুলেট দ্য মেরিন ক্লেম বা মেরিন লস। তিনটি বিষয় আজকের ক্লাসে মূলত আমাদের ডিসকাশন। কি কি বললাম? নাম্বার 1 হলো মেরিন ইন্স্যুরেন্স পলিসি, তার মানে উই উইল ফোকাস অন ডিফারেন্ট টাইপস অফ মেরিন ইন্স্যুরেন্স পলিসি। এবং সেকেন্ডলি আলাপ করব আমরা মেরিন লস, হোয়াট ডাজ মেরিন লস মিন, এবং এর মধ্যে কোন কোন লসগুলি ইনক্লুডেড সেগুলি ডিটেইল জানবো। আর থার্ডলি আমাদের সময় থাকলে হয়তো ক্যালকুলেশন যে কিভাবে করতে হয় মেরিন ক্লেম। তোমার যদি মেরিন লস হয়ে যায় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানিকে তুমি কিভাবে ক্লেম করবে, কত টাকা ক্লেম করবে, সেই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় ওটাই আমরা দেখবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা মেরিন ইন্স্যুরেন্স পলিসি নিয়ে শুরু করি। যে আমরা লাইফ ইন্স্যুরেন্সের যেমনি বিভিন্ন ধরনের পলিসি দেখেছিলাম, তো তেমনি ভাবে মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও ভ্যারাইটিজ অফ পলিসি রয়েছে। সেই পলিসিগুলি কি কি? এক নাম্বার হলো ভয়েস পলিসি। এক নাম্বার হলো কি পলিসি? ভয়েজ। ভয়েজ মানে কি? গত ক্লাসে আমরা বলেছিলাম, কে বলতে পারবে হোয়াট ডাজ ভয়েজ মিন? বলো, ভয়েজ মানে কি? কে বলতে পারবে? গত ক্লাসে ছিলে তাদের তো বলতে পারার কথা। এই কেউ বলতে পারবেন না ভয়েজ? মতযাত্রা স্যার। গুড। কে বললা? স্যার দিদার। দিদার। ভয়েজ মানে হলো গোয়িং টু সি, সমুদ্র যাত্রা। এটা এক্সপোর্ট হতে পারে, ইম্পোর্ট হতে পারে, এক দেশ থেকে আরেক দেশ হতে পারে। এনি কাইন্ড অফ গোয়িং টু সি ফর স্পেসিফিক পারপাস ফর এ লং টাইম উইথ দ্য শিপ। সমুদ্র যাত্রা, শিপ নিয়ে যাওয়া, এটাই হলো ভয়েজ। তাহলে আমরা প্রথমেই বললাম যে মেরিন ইন্স্যুরেন্স পলিসি, একটা পলিসির নাম বললাম, সেটা হলো ভয়েজ পলিসি। এখন ভয়েজ পলিসিটা কি? ভয়েজ বলতে তো আমরা বুঝি যে গোয়িং টু সি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা দেশ থেকে আরেকটি দেশ হতে পারে, এবং এর জন্য একটি টাইম থাকে, এবং কি নিয়ে যাব সেজন্য আমাদের এখানে কি থাকে? কার্গো থাকে। কার্গো মানে কি? কার্গো মানে কি? স্যার যেটা দিয়ে স্যার ওই যে বাক্সগুলো স্যার। স্যার পণ্য আনা করে হয়। গুডস, গুডস। কার্গো মানে হলো গুডস। দ্য গুডস উই আর ক্যারিং, যে গুডস ক্যারি করা হয় সেটিকে বলে কি? কার্গো। মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে ভয়েস পলিসি হলো আমরা এটাই পার্টিকুলার ভয়েস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, মানে চায়না থেকে বাংলাদেশ, চায়নায় শুরু হবে, বাংলাদেশ যেটা বোর্ডে শেষ হবে। তার মানে কি একটা ভয়েস কমপ্লিট হলো। বাংলা পোর্ট থেকে শুরু হলো, কলকাতা বন্দরে গিয়ে শেষ হলো। এটা কি একটা ভয়েস শুরু এবং শেষ। ভয়েস বুঝছো? জি স্যার। তো এখন এই ভয়েস পলিসি কারা কিনবে? কিনবে যারা কার্গো কি করে, ক্যারি করে। মানে তুমি ইম্পোর্টার, তুমি ইন্ডিয়া থেকে কি করবে? গুডস বা কার্গো ইম্পোর্ট করবে। তাহলে তুমি কোন ধরনের পলিসি কিনবে? ভয়েস পলিসি। ভয়েস। কথা বুঝছো? জি স্যার। তাহলে এটাকে বলা হয় ভয়েস পলিসি। তার মানে একটা ভয়েস, এটা যতদিন লাগে, এটা 1 মাস লাগতে পারে, 15 দিন লাগতে পারে, 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে। তার মানে তুমি যদি বাংলাদেশ থেকে ইউরোপিয়ান কোনো কান্ট্রি যেতে চাও, সেক্ষেত্রে কিন্তু মানে মোর দ্যান এ মান্থ, অনেক দিন তোমাকে সমুদ্র যাত্রা করতে হবে। এখন তো আমরা প্লেনে করে ইউরোপে চলে যাই কয়েক ঘন্টায়, আমেরিকাতে চলে যাই মনে করো 12 ঘন্টায়। তো এখন এই এভাবে তুমি যদি সমুদ্রে আমেরিকায় যেতে চাও, যাওয়া যাবে না?
যাবে কি? যাবে এই স্যার, স্যার যাবে স্যার। যাবে। ইটস এ লং টাইম এন্ড রিস্কি। সময় লাগবে অনেক। আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হবে, তাই না? জি স্যার। আবার এই দিক থেকে যদি তুমি অস্ট্রেলিয়াতে যেতে চাও, জাপানে যেতে চাও, তার মানে কি প্রশান্ত মহাসাগর, বিশাল মহাসাগর না? জি স্যার। তো এখন এগুলি তো আর একদিনে পাড়ি দেওয়া যায় না, যায় কি? না স্যার। এবং এটা শুরু হলে সমুদ্রের মাঝামাঝি যখন চলে যায় তখন তো সামনে পেছনে ডানে বামে কিছুই বোঝা যাবে না, কারণ কিছুই দেখা যায় না, সব সমান। সব সমান। কোথায় যাচ্ছে সেটা হয়তো কম্পাস দেখে বোঝা যায় যে কোন দিকে যাচ্ছে, ম্যাপ দেখে বুঝতে পারে যে কোন দিকে যাচ্ছে, কিন্তু এমনিতে কিছুই বোঝা যাবে না যে কোন দিকে যাচ্ছে। তো এই রকমের এই সমুদ্র যাত্রা, এগুলিকে বলা হয় ভয়েজ। তো এটি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া। তো ভয়েজ পলিসি মূলত যারা কার্গো ক্যারি করবে তারাই কিনবে। এরপরে সেকেন্ড আমরা একটা পলিসি দেখব, সেটির নাম হলো টাইম পলিসি। কি নাম? টাইম পলিসি। টাইম পলিসি। টাইম পলিসির ক্ষেত্রে কি হবে? একটি টাইমের জন্য আমরা পলিসি কিনলাম, যে জানুয়ারি থেকে ডিসেম্বর। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বরে তুমি যতগুলি ভয়েজ করবে সবগুলি এই টাইমের মধ্যে কি ইনক্লুডেড হবে, বুঝছো? জি স্যার। আর একটি হলো ভয়েজ এন্ড টাইম মিক্সড। সেক্ষেত্রে এই পার্টিকুলার টাইমও বলা থাকবে এবং এর মধ্যে কয়টা ভয়েজ করবে সেটিও স্পেসিফিক বলা থাকবে। যে আমরা জানুয়ারিতে একটা ভয়েজ করব, আর জুনে একটা করব, অক্টোবরে একটা করব, এই তিনটা ভয়েজ, এবং এক বছরে তিনটা ভয়েজই করব। তো এক বছরও বলা থাকলো, আবার তিনটা ভয়েজও স্পেসিফাই করে থাকলো। এটা হলো মিক্সড বা ভয়েজ এন্ড টাইম। কথা বুঝছো? জি স্যার। এরপরে হলো ভ্যালুড পলিসি। ভ্যালুড পলিসি হলো যেই কার্গো আমরা ক্যারি করব এর ভ্যালু কত, এটা যদি আগে থেকেই ফিক্সড থাকে, বলা থাকে, এবং লস হওয়ার পরে ওই ফিক্সড যেটি বলা আছে সেই অনুযায়ী কোম্পানি পেমেন্ট করে, সেটি হলো ভ্যালুড পলিসি। তুমি হয়তো কোম্পানিকে বললে আমি একটি ভয়েজ করব, এখানে আমার কার্গোর পরিমাণ হলো 50 লাখ টাকা। 50 লাখ টাকার পরিমাণ যে কার্গো বা গুডস, এটি আগে থেকে ডিফাইন্ড। এখন ইন এনি কেস দেয়ার ইজ এন অ্যাক্সিডেন্ট, দেন দ্য ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে 50 লাখ টাকা ইন কেস অফ ফুল লস। যদি ফুল লস হয় সেক্ষেত্রে 50 লাখ টাকা দিবে, কারণ তোমার কার্গোর ভ্যালুটা আগে থেকে ডিফাইন করা। আর ইফ ভ্যালু ইজ ডিফাইন্ড আর্লিয়ার এট দ্য ইনসেপশন অফ দ্য ভয়েজ, শুরু থেকেই যদি এরকম বলা থাকে, দ্যাট ভয়েজ ইজ কল্ড ভ্যালুড পলিসি। এই ধরনের পলিসিকে বলা হয় ভ্যালুড পলিসি। ভ্যালুড পলিসি। বুঝছো? জি স্যার। আরেকটি হলো আনভ্যালুড। আনভ্যালুড হলো সেক্ষেত্রে আমরা এই কার্গোর ভ্যালু কত এটি আগে থেকে ডিফাইন করা থাকে না। যদি লস হয় তখন দেখা যাবে যে এই কার্গোর এখন মার্কেট ভ্যালু কত, সে অনুযায়ী আমি কত টাকা পাবো। তার মানে ভ্যালু ইজ নট ডিটারমাইন্ড আর্লিয়ার অর প্রি ডিটারমিনেশন, এটি থাকে না। এটিকে বলে আনভ্যালুড পলিসি। ওকে, তার মানে জি স্যার। ভ্যালু অফ দ্য পলিসি ইজ নট ডিটারমাইন্ড এট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ রিস্ক। তো যখন আমরা পলিসি শুরু করলাম তখন ভ্যালুটা বলা থাকবে না, এটা হলো আনভ্যালুড পলিসি। আর শুরুতেই যদি বলা থাকে সেটা হলো ভ্যালুড পলিসি। ওকে, জি স্যার। এরকমের অনেক পলিসি আছে, আমরা আরো দুই একটা করবো। আরেকটি করবো আমরা সিঙ্গেল ভেসেল এন্ড ফ্লিট ভেসেল। সিঙ্গেল ভেসেল, ভেসেল বলতে তো বুঝো শিপ। যদি একটা শিপের জন্য পলিসি কিনো এটিকে বলে সিঙ্গেল ভেসেল। আর এক মালিকের যদি কয়েকটি শিপ থাকে, কয়েকটি ভেসেল থাকে, সে একটা পলিসির আন্ডারে সবগুলিকে কাভারেজ দিবে, সেটিকে বলা হয় ফ্লিট ফিল্ড পলিসি। পলিসি। ফ্লিট পলিসি, সিঙ্গেল পলিসি এন্ড ফ্লিট পলিসি। ফ্লিট বলবো যখন অনমোর শিপ থাকবে একটা পলিসির মধ্যেই। অনেকগুলা। জি। আরেকটি হলো ফ্লটিং পলিসি। ফ্লটিং পলিসিটা কি, এখানে আমরা
ফ্লোটিং বলতে তো বোঝায় যে, ফ্লোটিং বলতে আমরা কি বুঝি? কি ফিক্সড না, ফ্লোটিং বলতে ভাসমান বোঝায়। তো এখন এই ফ্লোটিং পলিসি যারা প্রতিনিয়ত ভয়েস করে, যখন তখনই দরকার হতে পারে, এরা এই ফ্লোটিং পলিসি কিনে থাকে। তাতে সুবিধা কি, যে আজকেই হয়তো আমরা ডিসিশন হলো যে আমরা ইম্পোর্ট করব, তখন এই ফ্লোটিং পলিসির আন্ডারে জাস্ট কোম্পানিকে বলে দিব যে এই তারিখে আমাদের একটা কি হবে, ভয়েস হবে, 15 দিনের শেষ হবে, তাহলে এই পলিসিতে এটি ইনক্লুড হয়ে যাবে। আবার দেখা গেল আবার 2 মাসে আর কোনো ভয়েস হচ্ছে না, আবার জুলাইয়ে গিয়ে আরেকটি ভয়েস হলো, তখন আবার ইন্স্যুরেন্স কোম্পানিকে বলে দিলাম আমাদের আরেকটি ভয়েস হচ্ছে। তো এগুলি হলো ফ্লোটিং পলিসি, যেখানে কোম্পানিকে আমরা আপডেট দিয়ে জাস্ট অ্যামাউন্টটা কনফার্ম করে নিব। আগে থেকে বলা থাকবে না, পলিসি কেনা থাকবে, এবং আমরা ওই পার্টিকুলার টাইমে কোম্পানিকে ইনফর্ম করব যে আমাদের একটি ভয়েস হচ্ছে, কার্গোর পরিমাণ কত, কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, সেই অনুযায়ী আমরা কত প্রিমিয়াম দিব, কোম্পানি আবার আমাদের কাছ থেকে প্রিমিয়াম নেবে। তো এই পলিসিকে বলা হয় ফ্লোটিং পলিসি। ওকে, জি স্যার। তাহলে কয়টা বললাম আমরা? 7টা স্যার। 7টা। গুড। এই 7টা পলিসি বইয়ে আছে, ডিটেল ভালো করে পড়বে। এর পরের টপিকে যাই আমরা তাহলে, সেটি হলো কি বলেছিলাম বলে তো? সেকেন্ড টপিক কি বলেছিলাম? মেরিন লস। ভুলে যাও কেন? মেরিন লস। জি, তার মানে মেরিন লসের মধ্যে কি কি বিষয় থাকবে? মেরিন লস বলতে আমরা কি বুঝবো? দ্য লস অ্যারাইজেস ডিউ টু মেরিন পেরিলস। দ্য লস অ্যারাইজেস ডিউ টু মেরিন পেরিলস, সেটাকে আমরা বলবো মেরিন লস। এখন প্রশ্ন হলো যে মেরিন পেরিলের কারণে যে লসগুলি হবে সেটিকে আমরা মেরিন লস বলবো, এবং সেজন্যই আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কভারেজ পাবো। তাহলে মেরিন পেরিলটা কি? এই পেরিল বলতে আমরা বাই ডেফিনিশন জানি পেরিল ইজ দ্য কজ অফ লস। তার মানে সমুদ্রের মধ্যে বা ইন দ্য সি, ইফ দেয়ার ইজ এনি লস, দ্যাট ইজ কল্ড মেরিন লস, মেরিন পেরিল। এখন এই পেরিলের মধ্যে কোন কোন ক্যাটাগরি আছে, কোনগুলিকে আমরা মেরিন পেরিল বলবো? সমুদ্রের মধ্যে তো অনেক কিছুই ঘটতে পারে, সবকিছু ঘটলেই তো আমরা সেটাকে মেরিন পেরিল বলবো না, বুঝছো? তাহলে কোনগুলিকে মেরিন পেরিল বলবো? 1 নম্বর দেখো, পেরিলস অফ সি। পেরিলস অফ সি বলতে সমুদ্রের যে নেচার সেটি কি? আমরা এর আগেও বলেছিলাম দেয়ার শুড বি উইন্ডস, ওয়েভস, এগুলি তো থাকবেই, বাতাস থাকবে, মানে ঝোড়ো বাতাস, তারপরে ওয়েভস থাকবে, বড় বড় ঢেউ থাকবে। তো এগুলি এত দীর্ঘদিন ধরে সমুদ্রের মধ্যে যদি জাহাজ চলে, সেক্ষেত্রে জাহাজের যদি ইয়ে না থাকে, সিওরদিনেস না থাকে জাহাজের, সেক্ষেত্রে যে বিপদগুলি হয় সেগুলি হলো পেরিল অফ সি। তো এর মধ্যে কি কি থাকবে বলো? পেরিল অফ সি কোনগুলি? winds and waves, ordinary winds and waves, wear and tear to the vessel. সমুদ্রে চলতে গেলে যেসব ঢেউ, বাতাস, ঝোড়ো বাতাস, এইগুলি সবই হলো পেরিল অফ সি। এই কারণে যদি কোনো লস হয়, ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে পেমেন্ট করবে, তার আগে সে দেখে নিবে সিওরদিনেস অফ শিপ আছে কিনা। সিওরদিনেস তো আমরা গত ক্লাসে বলেছিলাম, তার মানে ইউর শিপ ইজ কেপেবল টু রান ইন দ্য সি অর নট, সেটি তারা কনফার্ম হয়ে নিবে। তুমি বলবে যে আমি সমুদ্রের মধ্যে গিয়ে সমুদ্রের ঢেউয়ের মধ্যে পড়ে জাহাজ উল্টে ডুবে গেল। এখন তোমার ওই সমুদ্রে যারা যেসব জাহাজ চলাচল করবে, তার এই ধরনের ঢেউ মোকাবেলা করার মতো তার ক্যাপাবিলিটি থাকতে হবে, না থাকলে সেটা কোম্পানি লায়াবিলিটি নেবে না। সেকেন্ডলি ফায়ার। এখানে ফায়ার বলতে, ফায়ার ইন্স্যুরেন্সে তো আমরা পড়েছি, এখানে ফায়ার বলতে যে ফায়ারগুলি সমুদ্রের মধ্যে অ্যারাইজ করে।
এখন জাহাজের মধ্যে আগুন লাগতে পারে না? হুম, জি স্যার। সেটি। তো এখানে ফায়ার অ্যান্ড স্মোক ইজ ইনক্লুডেড আন্ডার ফায়ার পেরিল। সমুদ্রের মধ্যে জাহাজে আগুন লাগতে পারে, সমুদ্রের মধ্যে জাহাজে মনে করো চুলা থেকে, বার্নার থেকে ধোঁয়ার সৃষ্টি হয়ে আগুন লাগলো, পুড়ে গেল, অথবা পুড়ে যদি নাও যায় এই ধোঁয়াগুলি সব প্রোডাক্ট বা এই যে কার্গো এগুলি গুডসকে নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত করে দিল, এগুলিকে বলা হবে ফায়ার। তার মানে সমুদ্রের মধ্যে যে আগুন বা ফায়ার সেটি এর মধ্যে ইনক্লুডেড। এর জন্য যদি কোনো ড্যামেজ হয় সেটা ইন্স্যুরেন্স কোম্পানি কভারেজ দেবে। তারপরে ম্যান অফ ওয়ার, এরপরে হলো ম্যান অফ ওয়ার, তার মানে কি সকল দেশের কি থাকে, নৌবাহিনী থাকে না? জি স্যার। বাংলাদেশে আছে না কোস্ট গার্ড? জি স্যার। জি স্যার। বাংলাদেশে এদেরকে বলা হয় কোস্ট গার্ড। এই কোস্ট গার্ড কোথায় থাকে? সমুদ্রের দিকে স্যার। তো নৌবাহিনীতে যারা জব করে ওরা তো উম, ওই সমুদ্রের মধ্যেই থাকতে হয়। তো এখন এই সব দেশেই যেহেতু থাকে, মায়ানমার বাংলাদেশের পাশে ওদেরও আছে, তো এই নাসাকা বাহিনী, ওদেরকে বলে নাসাকা। তো এখন এই নাসাকা, বাংলাদেশের কোস্ট গার্ড, এগুলি তো সমুদ্রের মধ্যে ইয়ে করে, মুভ করে। তো এখন কোনো জাহাজ যাচ্ছে, কোনো কারণে এই দুই গ্রুপে গোলাগুলি হলো, সেইগুলি গিয়ে লাগলো জাহাজে, জাহাজে ক্ষতিগ্রস্ত হলো, এটি হলো ম্যান অফ ওয়ার। বুঝছো? জি স্যার। মানে যখন শত্রু রাষ্ট্রের সাথে শত্রুতা, হস্টাইলিটি থাকে, তখন সেই জাহাজ যদি তোমার জাহাজকে কোনো ক্ষতিগ্রস্ত করে, সেগুলো হলো ম্যান অফ ওয়ারের মধ্যে পড়বে। এর জন্য ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করবে, ইজ লায়াবল টু মেক পেমেন্ট। এরপরে দেখবো আমরা এনিমি। এনিমি বলতে এনিমি তো আমরা শত্রু। বুঝি শত্রু, শত্রু স্যার, শত্রু রাষ্ট্র। যারা ফ্রি ফায়ার খেলে তারা ভালো চিনে স্যার। হ্যাঁ, স্যার শত্রু স্যার। তো সবার তো আর শত্রু থাকে না, বাংলাদেশের শত্রু আছে। স্যার স্কুল লেভেলের পোলা মানে বেশি আছে স্যার ফ্রি ফায়ারের মধ্যে। তোমাদের তো আর নাই, শত্রু আছে। না স্যার, আমরা ফ্রি ফ্রি ফায়ার ফায়ার খেলি ক্লাস না। খেলে সবাই তো খেলে গেম বেড়া। সবাই তো তোমরা বন্ধু, তোমাদের তো শত্রু থাকার তুমি কথা তো না। খেল ভাই, ভাই না তুমি তো পোলা পাইন। পাবজি কি এটা কি পোলাপানি খেলে? হুম, এ রাব্বি, তোমার না বলে নেট নাই? তুমি ফ্রি নেট ফায়ার রাহা খেলো কি? কি করবো বেড়া? স্যারের ক্লাসটা একটু করি 1 মিনিট, আবার একটু পর বেরিয়ে যাবো মানে। আর এই স্যারের নাম দিয়ে এমবি কিনে আর মারতে টাকা লয়ে খেলে ফ্রি ফায়ার। হ্যাঁ, তোমাদের যত সব ফালতু। তোমাদের গেমস খেলার টাইম আছে? জি স্যার, অনেক টাইম আছে স্যার, এখন হ্যাঁ, তো অনেক টাইম, হ্যাঁ। টাইম আছে ধরে নিলাম, কিন্তু বয়স আছে? না স্যার, আর এখন যে গেম খেলে স্যার, এটা টাইম লাগে না স্যার, বুড়ো মানুষও খেলে স্যার। মাথা লাগে নাকি? মাথা লাগে কিসের? গেমস খেলতে কি মাথা লাগে বেটা? মোবাইল লাগে। আচ্ছা আচ্ছা, আমরা বাদ দেই, আমরা ক্লাসের মধ্যে তো তোমরা তোমরা এইসব মানে কি বলে, পোলাপান্না কর্মকাণ্ড বলে না এগুলিকে? তো এই আর ওই ভাগনা একলা খেলে স্যার, সবাই না। বেশি কথা বললে স্যার শত্রু পয়দা হয়ে যাবে। আচ্ছা, তো এখন এই এনিমি শত্রু, এসে পড়তো। শত্রু একটা রাষ্ট্রের তো আরেকটা রাষ্ট্রের শত্রু থাকে। বাংলাদেশের কি শত্রু আছে জানো? জি স্যার আছে। হ্যাঁ কে? আছে স্যার, কতই তো আছে স্যার, আর ফার্স্ট ইন্ডিয়া, মিয়ানমার। তো এখন স্যার যদি বাংলাদেশে তো থাকতে পারে স্যার। বাংলাদেশের শত্রু আছে, জি হ্যাঁ স্যার আমেরিকা হবে স্যার, কারণ আমরা তো মুসলমান স্যার। আমেরিকা রাষ্ট্র তো মুসলমানকে দেখতে পারে না, মুসলমান রাষ্ট্র দেখতে পারে না। পার না, কিন্তু বাংলাদেশ তো বন্ধু রাষ্ট্র, দেখো না সরকারের সাথে ভালো সম্পর্ক। স্যার ইংল্যান্ড, পাকিস্তান, মুখে মুখে তো করে। তো মুখে স্যার। মায়ানমার। এখন মনে করো বাংলাদেশের ভেসেল বা শিপ মায়ানমারের পাড় দিয়ে যাচ্ছে, ওই নাসাগা বাহিনী অ্যাটাক করলো, স্যার মুখে মধু অন্তরে বিষ আর কি স্যার। এরকম হতে পারে না? জি স্যার। এটা হলো মানে কি বলে এনিমি, Enemy. এনিমির মধ্যে পড়বে। এই কারণে ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করবে। তারপরে নাম্বার 5 হলো পাইরেটস, রবার্স এন্ড থিপস। পাইরেটস, রবার্স, থিপস এগুলি তো বুঝো। পাইরেটস কারা? পাইরেটস এগুলো তো হলো শোনা স্যার।
জি, জলদস্যু স্যার। সমুদ্রের মধ্যে যারা ডাকাত থাকে ওরাই হলো পাইরেটস। এর মধ্যে পাইরেটস, রবার্স, থিপস, এদের মধ্যে আবার ক্যাটাগরি আছে। পাইরেটস হলো ওরা বড় ডাকাত, বড় বড় জাহাজকে ওরা আটকে ফেলে ডাকাত। এবং মুক্তিপণ দাবি করে। আচ্ছা। এই পাইরেটস হলো বড় জাহাজগুলোর এই করে। বিশাল পাওয়ারফুল, এরা হলো পাইরেটস। তোমার মনে করো এত বিশাল জাহাজকে ওরা থামিয়ে দেয়, এগুলিকে স্টপ করে দেয়, এগুলিকে ধরে আটকে রাখে এবং মানে বিশাল কোটি কোটি টাকা তারা ডিমান্ড করে। তো এইগুলি হলো পাইরেটস। রবার্টস হলো গিয়া হয়তো গুলি করলো, তারপরে কিছু লুটপাট করলো, এগুলি হলো রবার্টস। থিপস তো আছেই, থিপস তো বুঝো এরা চুরি করে না দেখিয়ে নিয়ে যায়, তো এগুলি হলো থিপস। তো এই সব শ্রেণীরই এগুলি সমুদ্রের মধ্যে এদের আনাগোনা আছে। তো এরা বিভিন্ন লোককে ক্ষতি করে, এই ক্ষতিগুলি তখন ইন্স্যুরেন্স কোম্পানি কভার আপ দেয়। ওকে, জি স্যার। বুঝে নাই? জি স্যার। তারপরে হলো জেটিশন। জেটিশনটা কি? জেটিশন হলো থ্রোয়িং কার্গো, থ্রোয়িং কার্গো পার্শিয়ালি টু সেভ দ্য ভেসেল। আমরা হয়তো খুব বেশি লোডেড থাকলো, শিপটা এত বেশি লোডেড যে কোনো বিপদের সম্মুখীন হলো, ঝড় উঠলো, তখন বুঝলাম যে এই ঝড়ে এইটা ডুবে যেতে পারে। তো আমরা কিছু এটা ফেলে দিয়ে কিছু প্রোডাক্ট গুডস ফেলে দিলাম, এটা কিছুটা হালকা হলো। তো যেগুলি ফেলে দিলাম এটা তো আমরা ইচ্ছে করে ফেলে দিলাম, এটাকে বলে জেটিসন। এই জেটিসন এর কারণে যে ক্ষতিটা হলো, এর মাধ্যমে বড় একটা ক্ষতি, জাহাজ ডুবির হাত থেকে আমরা রক্ষা করতে পারলাম। এবং এই জেটিসনকে, এর কারণে যে ক্ষতি, এটা ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করবে। বুঝছো? জি স্যার। তারপরে হলো ব্যারেটরি। ব্যারেটরি হলো উইলফুল মিসকন্ডাক্ট, মানে জাহাজের মধ্যে যারা থাকে এরা কিন্তু নিজেরাও কিছু চুরি করে, লুটপাট করে। নিজেরা লুটপাট করে বলতে মনে করো তেল চুরি করে বিক্রি করে দিল, কিছু প্রোডাক্ট বিক্রি করে দিল, এগুলি করে অনেক সময়। ড্রাইভাররা করে না, অনেক সময় তেল বিক্রি করে দেয়। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ট্রেনের সেরকম। মধ্যে সালা তেল বিক্রি করে দেয় স্যার, চুরি করে ট্রেনের তেল হ্যাঁ, অনেক দামে। তেল, কয়লা। তো এই যে এগুলিকে বলে, মানে সমুদ্রের মধ্যে এরকমের জাহাজেও হয়ে থাকে, এগুলিকে বলে ব্যারেটরি। ব্যারেটরির মাধ্যমে যে ক্ষতিটা হয় সেটিও ইন্স্যুরেন্স কোম্পানি বিয়ার করে থাকে। ওকে, জি বুঝছো স্যার। সবাই? জি স্যার। তো এই যেগুলি বললাম এগুলির নাম হলো পেরিল অফ দ্য সি। এগুলির কারণে যে লস হবে সেই লসকে আমরা বলবো মেরিন লস। তাহলে মেরিন পেরিল কাকে বলে, এবং এই পেরিলের মাধ্যমে যে লসগুলি হয় সেগুলিকে আমরা বলছি মেরিন লস। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ মেরিন লস, তুমি কি বলবে? দ্য লস অ্যারাইজেস ডিউ টু মেরিন পেরিল, এন্ড মেরিন পেরিল ইজ দ্য, যেগুলি আমরা এতক্ষণ আলাপ করলাম। ওকে, জি স্যার। এখন লস, এবার দেখবো আমরা লস দুই রকমের হতে পারে, একটি হলো টোটাল লস, একটি হলো পার্শিয়াল লস। টোটাল লস বলতে পুরো জাহাজ ডুবে গেল, টোটাল লস। অথবা কার্গো ক্ষতিগ্রস্ত হলো, পুরো যত কার্গো ছিল পুরোটাই নষ্ট হয়ে গেল, টোটাল লস। তো এই এরকমও হতে পারে। আবার অনেক সময় কি হয় যে পুরোটা নষ্ট হয়নি, অর্ধেক নষ্ট হয়েছে বা 1/3 নষ্ট হয়েছে, তো এগুলিকে আবার বলে পার্শিয়াল লস। তো টোটাল লসের পেমেন্ট তো আমরা সহজেই বুঝি, যে টোটাল লস কত টাকার গুডস, সেই অনুযায়ী ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করবে। আর পার্শিয়াল লসের ক্ষেত্রে পেমেন্টটা একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট বলতে ক্যালকুলেট করে বের করতে হয়, কারণ কতটুকু লস হয়েছে, কতটুকু কাভারেজ ছিল সেটি জানতে হয়। তো এরকমেরই একটা এক্সাম্পল আমরা এবারে দেখবো যে হাউ টু ক্যালকুলেট দ্য পার্শিয়াল লস। এবং যাদের সামনে বই আছে তোমরা 290 পেজ, এই এডিশনের, স্যার পেজ নাম্বার কত স্যার? এই এডিশনের বই থাকলে 290 পেজে দেখো একটি এক্সাম্পল দেয়া আছে, ইলাস্ট্রেশন। বই না থাকলে সবাই শুনো, আমি বলছি যে আমরা একটি ভয়েস করলাম,
এই ভয়েজের মেরিন লস হয়েছে সেটি হলো পার্শিয়াল লস, কিন্তু টোটাল স্যার আপনার কার্গো, বই কত এডিশন? এটা লেটেস্ট এডিশন, এর নামই লেটেস্ট এডিশন বা রিভাইজড এডিশন। তো এখন এখানে এক্সাম্পলটা খেয়াল করো, কার্গো অফ দা ভয়েজ, এই যে ভয়েজটা করব এখানে কার্গোর পরিমাণ হলো $20,000 বা রুপি বা টাকা, ধরো কিছু একটা। কত টাকা কার্গোর ভ্যালু? 20,000। বই না থাকলে শুনো সবাই, কার্গোর ভ্যালু কত? 20,000। 20,000। এখন বলা হলো হাফ অফ দ্য গুডস আর ড্যামেজড। ড্যামেজ হয়েছে কি পরিমাণ? হাফ। হাফ। হাফ বলতে কত টাকা তাইলে? স্যার 10 10 লাখ কোটি স্যার। 10,000 স্যার। হাফ বলতে 10,000, মানে 20,000 টাকার অর্ধেক, 10,000। জি স্যার 10,000। তাহলে আমরা এখানে লিখে দিলাম কার্গো 20,000। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আর ড্যামেজ কত? ড্যামেজ কার্গো 4,000। হাফ। হাফ বললাম না? জি জি স্যার, $10,000। হাফ মিন্স কত টাকা? 10 20,000 এর হাফ। এর অর্ধেক, জি স্যার। ডিভাইডেড বাই 2 দেই, তাহলে 10,000। আচ্ছা, তাহলে এটা পেলাম আমরা আরেকটা ইনফরমেশন। এরপরে বললো এই যে হাফ অফ দা গুডস ড্যামেজ হলো, এই ড্যামেজড গুডস, মনে করো আমরা একটা এক্সাম্পল দিই যে চাল, চাল যদি ড্যামেজ হয়ে যায় তার মানে কি মানুষ খেতে পারবে না, কিন্তু ওই চালটা, নষ্ট চালটা ইউজ করা যাবে না? জি স্যার। জি স্যার। কোথায় ইউজ করা যাবে? হুম, স্যার মাছের খাবার বানাইতে। মাছের খাবার। আচ্ছা, তাহলে ওইটা আমরা ধরলাম এই 10,000 টাকার গুডস যেটা নষ্ট হয়েছে, এই ড্যামেজ যেটা হয়েছে, এই ড্যামেজড কার্গো রিয়েলাইজড ভ্যালু, মানে এটি আবার বিক্রি করেছি আমরা, মানে নষ্টটা বিক্রি করেছি 4,000 টাকায়। কথা বুঝছো? জি স্যার। ড্যামেজড কার্গো রিয়েলাইজড ভ্যালু কত বললাম? 4,000। 4,000। 4,000। এটার মানে কি? মানে হলো যেটি নষ্ট হয়েছে ওইটাও আমরা বিক্রি করে দিয়েছি 4,000 টাকায়। এখন তোমাকে প্রশ্ন করলো যে যদি এই গুডস, কোন গুডস যেটি তুমি ইম্পোর্ট করেছো বা এক্সপোর্ট করেছো, এই চাল, এটি যদি আনড্যামেজড থাকতো, আনড্যামেজড অবস্থায় যদি তোমার ভয়েসটা কমপ্লিট হতো, কার্গো ভ্যালু, সেক্ষেত্রে তোমাকে বললো দুইটা অপশন, যে মার্কেটের অবস্থা খারাপ ওই জন্য তুমি এটা 8,000 টাকায় বিক্রি করছো, মানে নষ্ট যেটা যদি না হতো তাহলে তুমি বিক্রি করতে পারতে 8,000 টাকায়। আর ধরে নিলাম মার্কেট খুব ভালো, সেক্ষেত্রে তুমি এটা বিক্রি করতে পেরেছো কত? 16,000 টাকায়। মানে আনভ্যালুড পলিসির ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম না যে আগে তো ভ্যালুটা বলে দেওয়া থাকে না, মনে আছে? জি স্যার। জি স্যার। তাহলে সেক্ষেত্রে যখন লস হয় তখন মার্কেটে দেখতে হয় যে এর ভ্যালু কত। তো আমরা এখানে বললাম যে আনড্যামেজড কার্গো ভ্যালু, যেটি নষ্ট যদি না হতো এবং আমরা যদি ভয়েসটা কমপ্লিট করতাম, সেক্ষেত্রে এই চালটি আমরা বিক্রি করতাম কত? 8,000 টাকায়। এটা একটা অপশন। আর মার্কেট ভালো থাকলে বিক্রি করতাম 16,000 টাকায়। জি স্যার। এখন যেহেতু অর্ধেক নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ক্লেম অ্যামাউন্ট কত, মানে কোম্পানি তোমাকে কত পেমেন্ট করবে, তাহলে সেই পেমেন্টটা কত হবে এটা আমরা বের করব, ক্লেম পেমেন্ট।
এখানে দুইটা অপশনে বের করব, একটা হলো 8,000 ধরে বের করব আর একটা 16,000 ধরে বের করব। এখন তুমি এখানে চিন্তা করো যে ফার্স্ট অপশনে আমরা কি বললাম, এই গুডসটা যদি নষ্ট না হতো সেক্ষেত্রে আমরা বিক্রি করতাম কত টাকায়? তাহলে 20,000 টাকা, 8,000 টাকায়। 8,000 টাকা। ওই যেটি নষ্ট হয়েছে সেটি বিক্রি করতাম 8,000 টাকায়। কিন্তু এখন যেহেতু নষ্ট হয়েছে, তাহলে আমরা নষ্টটা বিক্রি করে পেয়েছি কত? 8,000। 8,000। 4,000। 4,000। তাহলে আমাদের মূল লস কত? 4,000। 4,000। এটা বুঝছো তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা ক্লেম পে করব কত টাকার, সেটা বের করার জন্য আমরা দেখব যে মূল তো আমাদের কার্গো কত ছিল? 20,000। 20,000 না মূল কার্গো? জি স্যার। এই 20,000-এর মধ্যে লস হয়েছে কত? অর্ধেক। অর্ধেক না? জি স্যার। এই যে শুরুতে উপরে লেখাই তো আছে হাফ। ড্যামেজ। তাহলে এখন আমরা এখানে বললাম এই যে 8,000 মাইনাস 4,000, তাহলে কত হলো? 4,000। এই 4,000 টাকা মানে কি? মানে হলো অর্ধেক। এই 4,000 টাকা মানে কি? হাফ অফ সাউন্ড ভ্যালু। সাউন্ড ভ্যালু মানে ভালো প্রোডাক্ট। সাউন্ড মানে হলো ভালো প্রোডাক্ট, যদি নষ্ট না হয় সেটা হলো সাউন্ড ভ্যালু। তাহলে সাউন্ড ভ্যালু ছিল 8,000, আর নষ্ট হওয়ার কারণে আমরা 4,000 টাকায় বিক্রি করলাম, তাহলে লস হলো আমাদের 4,000। এই 4,000 টাকা যে আমাদের লস হলো, এটা সাউন্ড ভ্যালুর কত পার্সেন্ট? 50%, স্যার। 50% বা হাফ। তাহলে আমরা পেমেন্ট পাবো 50%। তাহলে টোটাল লস কত এখানে আমাদের? 4,000। এই সরি, আমাদের হাফ। হাফ মানে কি? 10,000। 10,000। 10,000-এর মধ্যে আমাদের পেমেন্ট দিবে কত? অর্ধেক। অর্ধেক বলতে কত? 5,000। 5,000। 5,000, স্যার। তাহলে পেমেন্ট আমরা বের করবো এভাবে। পেমেন্ট ইকুয়াল টু 10,000 মাল্টিপ্লাই করো ইন্টু হাফ ইকুয়াল টু কত টাকা আসলো? 5,000 টাকা কোম্পানি আমাদেরকে দিবে। কখন দিবে? যদি আমাদের ওই সাউন্ড ভ্যালু 8,000 টাকা হয়, মানে মার্কেট প্রাইস যদি 8,000 হয়, সেক্ষেত্রে আমরা এই লস থেকে পাবো কোম্পানি থেকে 5,000। এটা যদি বুঝে থাকো তাহলে বি নাম্বারটা বের করো। যদি মার্কেট ভ্যালু 16,000 হয়, সেক্ষেত্রে আমরা কত পাবো বলো তো? 16,000। মার্কেট ভ্যালু যদি 16,000 হয়, সেক্ষেত্রে কত পাবো? স্যার দেখছি, স্যার। স্যার 16 মাইনাস 4,000, 8,000। 12,000। স্যার 8,000, স্যার। হয়ে যাবে। ঠিক আছে, 12,000, তাই না? 12,000। এখন জি এই স্যার। 12,000 আমাদের সাউন্ড ভ্যালুর কত পার্সেন্ট? সাউন্ড ভ্যালু তো 16,000। জি এখন স্যার। 12,000 সাউন্ড ভ্যালুর কত পার্সেন্ট বলো? আর একটা 12,000 সাউন্ড ভ্যালুর, সাউন্ড ভ্যালু বলতে 16,000, কত পার্সেন্ট হয়? 75%। 75 স্যার, 75%। 75, মানে 3/4 হয় না? জি স্যার। 3/4 অফ সাউন্ড ভ্যালু। এটা বুঝছো? না, স্যার, 3/4 কিভাবে পেলাম? এই যে 12,000 লস আর 16,000-এর মধ্যে 12,000 লস, তাহলে কত? 3/4। বুঝো নাই? এই যে আগেরটার মতো। তাহলে এবার পেমেন্ট কত করবে? পেমেন্ট বলো।
10,000 টাকার কত? 3 4 75 কত টাকা? 75%. কত টাকা হয়? একটা মিনিট। বুঝছো? জি স্যার। বুঝে নাই কি বলো? স্যার দ্বিতীয় লাইনটা স্যার ইয়া বি যে কোশ্চেনটা এটা স্যার 12% ইয়া 12,000 বাই 16,000 ইকুয়াল টু 3 4 মানে এই জায়গাটা বুঝে নিই স্যার। এটা আগেরটার মতো আগে আমরা কি করেছিলাম? স্যার, half 4,000 করে। বাই 8,000 ইকুয়াল টু হাফ। হ্যাঁ, বের হয়ে গেছে। স্যার, তাহলে ওই একই হবে। তার মানে 8,000 টাকার সাউন্ড ভ্যালু তো 8,000। তো এখন এই 8,000 এর মধ্যে 4,000 লস, তার মানে কি অর্ধেক লস। আর এখানে 16,000 সাউন্ড ভ্যালু, ও এর মধ্যে 12,000 লস, তাহলে কত? 3/4 লস। জি জি স্যার, স্যার। বুঝতে পেরেছি। 3/4 যেহেতু লস হয়েছে তাহলে 3/4 পেমেন্ট পাবো। 3/4 পেমেন্ট পাবো কোন টাকা থেকে? এই যে শুরুতে বলেছিল ড্যামেজ 10,000 টাকা। ড্যামেজ কার্গো হাফ, তাহলে হাফ মানে হলো টোটাল কার্গো 20,000 এর মধ্যে হাফ হলো 10, আর ওই 10 এর মধ্যে পাবো 3/4, তার মানে 7,500 পাবো। ওকে স্যার। বুঝছো? জি জি স্যার, স্যার। okay. মানে আমার ভ্যালু, কার্গোর ভ্যালু 20,000, এখন লস হলো এই কারণে তোমাকে কোম্পানি 20,000 টাকা দিয়ে দিবে না, দিবে তোমাকে না স্যার, 7,500। আর মার্কেট ভ্যালু যদি 8,000 হয় সেক্ষেত্রে পাবে 5,000, মার্কেট ভ্যালু 16,000 হলে কত 16,000 পাবে? হলে 7,500। 7,500। স্যার প্রত্যেকটা থেকে কি স্যার যে ইয়া 4,000 টাকা যেটা মাইনাস দিয়েছে যে 16,000 টাকা থেকে স্যার এটা কি ড্যামেজ কার্গো রিলেটেড ইয়া জি, ভ্যালুটা এটা স্যার? যেটি স্যালভেজ ভ্যালু মানে যেটি ড্যামেজড হয়েছে ওটি তো আমরা আবার বিক্রি করে দিলাম না। জি স্যার। ওই ড্যামেজড কার্গো রিয়েলাইজড ভ্যালু মানে যেটি নষ্ট হয়েছে ওইটা আবার আমরা মার্কেটে বিক্রি করে দিয়েছি, ওকে স্যার। সেখান থেকে পেয়েছি 4,000। সেই 4,000 টাকা যেহেতু আমরা ওইটা তো আর লসের মধ্যে ফেলবো না, ওটা তো আমাদের রিকভার হয়েছে, এই কারণে ওইটা বাদ দিয়ে বাকিটা লস হিসেবে দেখিয়েছি আমরা। বুঝছো? জি স্যার। এটা হলো ক্যালকুলেশন অফ পেমেন্ট ইন কেস অফ পার্শিয়াল লস। পার্শিয়াল লসের ক্ষেত্রে এভাবে ক্যালকুলেট করতে হয়। বুঝে না এরকমের আছে কেউ? হুম, জি স্যার, বুঝেছি স্যার। স্যার, আমরা করবো না বুঝলে দেখতে স্যার। বুঝলে তো ফাইন। তাহলে এটা আজকে তো এটা দিয়েই শেষ করব, আগে বলেছিলাম এই পর্যন্ত করব। তাহলে আমরা কি কি পড়লাম আজকে? 3টা টপিক কভার করেছি। প্রথমে আমরা পড়লাম মেরিন ইন্স্যুরেন্স পলিসি এন্ড টাইপস। টাইপস এর মধ্যে কয়টা পলিসি পড়েছি? কয়টা? 60টা স্যার। 5 আর 2 7। আর তারপরে পড়েছি মেরিন লস। লসের মধ্যে মেরিন পেরিলের মধ্যে ক্যাটাগরিগুলি পড়েছি, এবং লাস্টে আমরা বললাম যে মেরিন লস দুই রকম হতে পারে, টোটাল লস, পার্শিয়াল লস। আর এই পার্শিয়াল লসের ক্ষেত্রে পেমেন্ট ক্যালকুলেশনটা কিভাবে ক্যালকুলেশন। করতে হয় সেটি আমরা এখানে এক্সাম্পল দিয়ে দেখালাম। বুঝছো? জি স্যার। তাহলে আগামী ক্লাসে একটা ক্লাস টেস্ট নিতে পারি আমরা। এরকমের একটা ম্যাথ দিব আর দুইটা কোশ্চেন দিব। তাহলে মেরিন ইন্স্যুরেন্সের উপরে একটি ক্লাস টেস্ট হবে। মেরিন ইন্স্যুরেন্সের থিওরি যেগুলি পড়েছে সেগুলি পড়বে পুরোটা 2টা ক্লাসে। আর ক্যালকুলেশন তো আজকে করলাম, এটা ভালো করে দেখবে। ওকে, শুনছে সবাই? জি স্যার। জি স্যার। আর কালকে আমরা তাহলে কালকে ক্লাস
কয়টায়? আড়াইটায় স্যার। আড়াইটায়। স্যার কালকে স্যার ক্লাস টেস্টের নেক্সট উইকে নিলে হয় না স্যার? নেক্সট উইকে বলতে তুমি সারা সপ্তাহ কি পড়তে থাকবে তুমি? স্যার তারপর কালকে তুমি যা পড়ার তো ক্লাসেই যা শুনেছো এটাই, এটা আবার শুনবে এই বিষয়গুলি স্যার একটু মাত্র দেখবে। 2টা ক্লাস শুনে 2টা ক্লাসের উপর ক্লাস টেস্ট নিয়ে নেবেন স্যার। হ্যাঁ, এই একটা চ্যাপ্টার শেষ হয়েছে তো, মানে একটা পার্ট, চ্যাপ্টার না একটা পার্ট, মানে মেরিন ইন্স্যুরেন্স শেষ করে ফেলছি। এর আগে ফায়ার ইন্স্যুরেন্স শেষ করেছি, আরো 2টা পার্ট আছে, আমরা আরো 2-3টে ক্লাসে পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। তো 2 সপ্তাহে শেষ হবে আরো। ঠিক আছে, জি স্যার। তো সবাই ভালো করে প্রিপারেশন নিও, মেরিনের মধ্যে যা যা পড়েছে এগুলি, আর ক্যালকুলেশন তো আজকে করলাম। এক্সামটা কেমনে নেবেন স্যার? লেখে? রিটেন, ওই লেখে রিটেন দেখাবো যে আগের মতো? ওই যে ভাই জি, জি। ওই আগের মতোই। লিখে ছবি তুলে সাথে সাথে সেন্ড করে দিবে। তাহলে কোনো প্রশ্ন থাকলে বা না বুঝলে বলো। আর না হলে শেষ করবো এখানে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। ওকে স্যার। জি স্যার। ওকে, বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ আগামীকাল তোমরা প্রিপারেশন নিয়ে রাখবে, আমরা 2:30টায় শুরু করবো ইনশাআল্লাহ।